ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 3 ফর্ম অফ গভর্নমেন্টের দ্বিতীয় আলোচনা 2 নম্বরের প্রশ্নের জন্য। 87 দাগের কোশ্চেন, গণতন্ত্রের দুটি সুবিধা লেখো। গণতন্ত্রের যে প্রথম সুবিধাটা আছে সেটি গণতন্ত্রের ব্যক্তি তার স্বাধীনতার পূর্ণ বিকাশ লাভ করতে পারে। এই ব্যক্তি স্বাধীনতা তোমার সংবিধান কর্তৃক স্বীকৃত হয়। আমাদের সংবিধানে যেমন হচ্ছে ব্যক্তি স্বাধীনতা যেগুলো আছে, তোমার স্বামীর অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার, তারপর তোমার হচ্ছে সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। এই অধিকারগুলোর মাধ্যমে ব্যক্তি তার স্বাধীনতার পূর্ণ বিকাশ লাভ করতে পারে বা বিকাশ সাধন করতে পারে। এটা যে গণতন্ত্রের প্রথম সুবিধা। 2 দেখা আছে সরকার পরিবর্তনের জন্য শান্তিপূর্ণ পথ গ্রহণ করতে পারে। এই তোমার হচ্ছে গণতন্ত্রে। সমাজতন্ত্রে একটা কথা বলা আছে, মার্ক্সবাদীরা একটা কথা বলছেন যে একটা সময় থেকে একটা সমাজে থেকে যখন পরিবর্তন হবে তখন বিপ্লবের প্রয়োজন আছে। কিন্তু এই যে গণতন্ত্রে সরকার পরিবর্তনের জন্য কোনো রকম কোনো বিপ্লবের প্রয়োজন নাই, শান্তিপূর্ণ উপায়ে সেটা সম্ভব হয়। এটা গণতন্ত্রের একটা ভালো দিক। 28 দেখা আছে গণতন্ত্রের দুটি অসুবিধা বা ত্রুটি লেখো। গণতন্ত্রে মানুষকে প্রচুর পরিমাণে স্বাধীনতা দেওয়া হয়ে থাকে। এই স্বাধীনতা দেওয়ার ফলে তারা হচ্ছে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, যেটার মধ্য দিয়ে তোমার হচ্ছে ব্যক্তির যে শৃঙ্খলা, যে নিয়ন্ত্রণ, সেগুলো ভঙ্গ হতে পারে। 2 দেখা গেছে গণতন্ত্রকে কেউ কেউ মূর্খের শাসনও বলেছেন, কারণ সমাজে মূর্খের সংখ্যা হচ্ছে বেশি, সেহেতু তাদের দ্বারা নির্বাচিত ব্যক্তিরাই ক্ষমতায় আসেন। এই গণতন্ত্রে যেহেতু সকল ব্যক্তি ধনী দরিদ্র, তোমার বিভিন্ন জাতি ধর্ম, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে হচ্ছে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে বা হচ্ছে গণতন্ত্রে সবাই সমান ক্ষমতার অধিকারী হওয়ার জন্য এখানে যে নির্বাচন প্রক্রিয়াটা হয়, সে নির্বাচন সবাই ভোট দিতে পারে। তাই এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যা ব্যক্তিরা ক্ষমতায় আসে তারা হচ্ছে মূর্খদের শাসনের মধ্য দিয়ে আসে বলে মনে করা হয় এই গণতন্ত্রে। এই জন্য এটা গণতন্ত্রের একটা অসুবিধা বলে উল্লেখ করা হয়েছে। পরে গণতন্ত্রের সাফল্যের শর্ত কি? গণতন্ত্রের সাফল্যের জন্য দরকার তোমার গণতান্ত্রিক জনগণ এবং গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানসিকতা। মানে এমনি সদা সচেতন জনগণ দরকার গণতন্ত্রের সাফল্যের পেছনে। ঠিক আছে, গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হলো গণতন্ত্রকে গ্রহণ করার মতো ইচ্ছা থাকতে হবে বা ক্ষমতা থাকতে হবে গণতন্ত্রটাকে গ্রহণ করার জন্য। আছে গণতন্ত্রের অন্যতম একটা প্রয়োজনীয় জিনিস যেমন হচ্ছে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা কিন্তু স্বাধীন এবং নিরপেক্ষ হয়। 4 দেখা যাচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ গণতন্ত্রের সাফল্যের জন্য প্রয়োজন। মানে এখানে যে ক্ষমতার একজনের হাতে কেন্দ্রীভূত না থেকে সমাজের সব স্তরের মধ্যে ক্ষমতাকে ছড়িয়ে দেওয়া। যেমন হচ্ছে তোমার ক্ষমতাকে সর্বস্তরে বিভাজন করে দেওয়া। যেমন হচ্ছে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা, পৌর শাসন ব্যবস্থা গড়ে উঠেছে এই ক্ষমতা বিকেন্দ্রীকরণকে কেন্দ্র করে। এই জন্য এখানে বলা হচ্ছে ক্ষমতা বিকেন্দ্রীকরণ গণতন্ত্রের সাফল্যের অন্যতম একটা চাবিকাঠি বা সাফল্যের জন্য প্রয়োজন। 30 দাগের কোশ্চেন, প্লেটো গণতন্ত্রের বিরুদ্ধে কি কি আপত্তি তুলেছেন? প্লেটো হচ্ছে তোমার গণতন্ত্রের বিরুদ্ধে যে আপত্তিগুলো তুলছে, প্রথমে আছে এই অবস্থায় যোগ্য এবং অযোগ্য ব্যক্তি উভয়ই সমান সুযোগ পায়। গণতন্ত্রের কথাই দেয়, এটা গণতন্ত্রের কথাই হচ্ছে যে ধনী দরিদ্র, উঁচ নিচ, স্ত্রী পুরুষ সবাই সমান। এই জন্য যোগ্য অযোগ্য যারা আছে সবাই হচ্ছে সমান সুযোগ পাবে। এখানে এটিও বলা আছে এরূপ শাসন ব্যবস্থায় উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি পায়। অতিরিক্ত স্বাধীনতা পেলে মানুষ তো উচ্ছৃঙ্খল হবেই বা উচ্ছৃঙ্খল করে তুলবে। 3 দাগে আছে গণতন্ত্রে নৈতিকতা বিকাশের অবনতি ঘটায়। এই নৈতিকতা বিকাশ বলতে যেমন হচ্ছে ভালো মন্দ, উচিত অনুচিত ইত্যাদি বিকাশগুলো এই গণতন্ত্রে ঘটে না বলে প্লেটো মন্তব্য করেছেন। 31 দাগের কোশ্চেন আছে গণতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায়? গণতন্ত্রকে তো প্রধানত তোমার আছে 4 ভাগে ভাগ করা যায়। একে আছে উদারনৈতিক গণতন্ত্র, 2 আছে গণতন্ত্রের পর্বর বা এলিট তত্ত্ব,
তিনে আছে গণতন্ত্রের বহুবাদিত্ব তত্ত্ব, চারে আছে গণতন্ত্রের মার্ক্সীয় তত্ত্ব। 32 দাগের কোশ্চেন, উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে? বর্তমানে কোথায় কোথায় উদারনৈতিক গণতন্ত্র লক্ষ্য করা যায়? উদারনৈতিক গণতন্ত্র বলতে এক বিশেষ রাজনৈতিক ব্যবস্থাকে বোঝায় যার দ্বারা উদারনৈতিক ভাবধারা, চিন্তা ও মতাদর্শের মধ্যে একটা সমন্বয় ঘটে। গণতান্ত্রিক পদ্ধতিতে উদারনৈতিক যে ধ্যান ধারণা বাস্তবায়ন ঘটানোই হলো শাসন বিভাগের মূল লক্ষ্য। বিশ্বের প্রায় সকল ধনতান্ত্রিক দেশগুলোই উদারনৈতিক গণতন্ত্রের স্বীকৃতি লাভ করেছে। তা আনুমানিক যে 17 শতাব্দীর থেকে যে পুঁজিবাদ চলে আসছে, সেই পুঁজিবাদটা আসছে তোমার হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজের একটা উন্নতি স্তর হিসাবে পুঁজিবাদী শ্রেণী আসছে। এই পুঁজিবাদী শ্রেণী এই উদারনৈতিক গণতন্ত্রকে কাজে লাগিয়ে সামন্ততন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল এবং তখন থেকেই পুঁজিপতিরা এই অস্ত্রটাকে, তোমার উদারনৈতিক গণতন্ত্র যে অস্ত্রটা, এই অস্ত্রটাকে সবসময় কাজে লাগিয়ে চলছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানিতে উদারনৈতিক গণতন্ত্র লক্ষ্য করা যায়। যে মার্ক্সবাদের যে সামাজিক স্তরগুলোর কথা বলছিলাম, সেখানে হচ্ছে তোমার আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিপতি সমাজ, সময়তান্ত্রিক সমাজ, সাম্যবাদী সমাজ। এই যে সমাজগুলো বলছিলাম তার হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ থেকে যখন পুঁজিবাদী সমাজে আসছে তখন হচ্ছে এই উদারনৈতিক গণতন্ত্রকে কাজে লাগিয়ে বা একটা উদারনৈতিক গণতন্ত্রকে অস্ত্র হিসাবে কাজে লাগিয়ে সামন্ততন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল বা বিদ্রোহে সোচ্চার হয়েছিল। তাকে বলা হবে তোমার উদারনৈতিক গণতন্ত্র। পরে আছে 33 দাগের, সময়তান্ত্রিক গণতন্ত্র কোথায় উদ্ভব হয়? সময়তান্ত্রিক গণতন্ত্রের উদ্ভব হয় তোমার গণসাধারণতন্ত্রী চীনে বা চীন দেশে তোমার হচ্ছে সময়তান্ত্রিক গণতন্ত্রটার উদ্ভব হয়েছিল। 34 দাগের কোশ্চেন, উদারনৈতিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো, অথবা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রের দুটি নীতি লেখো। প্রথম যেটা আছে রাজনৈতিক ক্ষেত্রে সাম্য। উদারনৈতিক গণতন্ত্রের জনগণই হলো রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস, কারণ জনগণরাই নির্বাচনে ভোট দিবে, তাই সেই ক্ষমতা তারই উৎস। এখানে রাজনৈতিক সাম্যের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়। যে বর্তমানে যে রাষ্ট্রের মূলত যে আয়তন বা আকৃতি এত বিশাল ও বিপুল পরিমাণ, সার্বিকপ্রাপ্ত ভোটাধিকারের মাধ্যমে একটি ব্যক্তি এক ভোট এই নীতির ভিত্তিতে তোমার নাগরিকদের ভোটাধিকার স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে। মানে হচ্ছে এই প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে একজন ব্যক্তি একটা ভোট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করে, প্রাপ্তবয়স্ক অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করে রাজনৈতিক যে অধিকারটা সে ভোগ করতে পারে। এই জন্য এখানে বলা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে সাম্য। 2 আছে গণমাধ্যমের স্বাধীনতা। এরূপ শাসন ব্যবস্থায় সংবাদপত্র, বেতার মাধ্যম, দূরদর্শন যে গণমাধ্যমগুলো আছে সেগুলো হচ্ছে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে। ফলে কোনোরূপ বাধা নিষেধ বা নিয়ন্ত্রণ ছাড়াই গণমাধ্যমগুলো কী করে, সরকারি যে ক্রিয়াকলাপ, সরকার যদি ভুল করে তার সমালোচনা করে, সরকার যে ক্রিয়াকলাপগুলো করছে তার সমালোচনা করে থাকে। এটা উদারনৈতিক গণতন্ত্রের দুটো বৈশিষ্ট্য। এনে বৈশিষ্ট্য যেগুলো বললাম সেটা ছাড়াও বইয়ে অনেক পাবে, সেটা লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরের কোশ্চেন আছে উদারনৈতিক গণতন্ত্র কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উদারনৈতিক গণতন্ত্রকে তোমার দুভাগে ভাগ করা যায়, সেটা কি কি? সাবেকি বা সনাতন উদারনীতি বা উদারনৈতিক গণতন্ত্র, 2 আছে তোমার আধুনিক উদারনৈতিক গণতন্ত্র। তবে কিছু কিছু বইয়ে তোমার হচ্ছে উদারনৈতিক গণতন্ত্রকে তোমার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার সনাতনী বা সাবেকি উদারনৈতিক গণতন্ত্র, 2 আছে তোমার সংশোধনমূলক উদারনৈতিক গণতন্ত্র, 3 আছে আধুনিক উদারনৈতিক গণতন্ত্র। এই যে 3 ভাগে ভাগ করা হয়েছে, এর সময়কালটা হচ্ছে এরকম যে সাবেকি বা সনাতনী যে উদারনৈতিকবাদটা আছে এটা হচ্ছে জন লকের সময় থেকে জন স্টুয়ার্ট মিল পর্যন্ত যে সময়কালটা, এই সময়কালের মধ্যে তোমার সাবেকি উদারনৈতিক গণতন্ত্র উদ্ভব ঘটেছিল। তারপরে সংস্থানমূলক যে উদারনীতিবাদটা, এটা তোমার এই জন স্টুয়ার্ট মিল থেকে বিংশ শতাব্দীর 70-এর দশক পর্যন্ত এটা বিস্তার লাভ করেছিল।
তারপরে যে আধুনিক উদারনৈতিক গণতন্ত্র যে আছে, সেটা যে তোমার বিংশ শতাব্দীর 70 দশকের সময় থেকে আজ পর্যন্ত সময়কালকে তোমার আধুনিক উদারনৈতিক গণতন্ত্র বলা হবে। তবে একে এখানে যে সাবেকি বা সনাতন উদারনৈতিক গণতন্ত্র যেটা বলা আছে, সেটা হচ্ছে সাধারণভাবে উদারনৈতিক গণতন্ত্র বলতে সেই গণতন্ত্রকে বোঝাবে যা প্রধানত বিশ্বের গণতান্ত্রিক দেশগুলিতে স্বীকৃত রয়েছে। যেমন হচ্ছে তোমার সার্বজনীন বক্তব্য, ভোটাধিকার, সংখ্যাগরিষ্ঠ শাসন, দায়িত্বশীল শাসন ব্যবস্থা। গণতন্ত্রের যে এই তিনটি মূলনীতি উদারনৈতিক গণতন্ত্র শাসন ব্যবস্থায় লক্ষ্য করা যায়। দুই আছে আধুনিক উদারনৈতিক গণতন্ত্র, যেটা বললাম বিংশ শতাব্দীর উদারনৈতিক যে গণতন্ত্র তার সাবেকি ভাবধারা ত্যাগ করে তোমার হচ্ছে আধুনিক রূপ ধারণ করেছে, যা আধুনিক উদারনৈতিক গণতন্ত্র বলে এটা পরিচিত। এইখানে তোমার হচ্ছে সাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন, নিরপেক্ষ আদালত, রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা, আধুনিক তোমার হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা, এইগুলো হচ্ছে এখানে এই আধুনিক গণতন্ত্রে বৈশিষ্ট্য হিসাবে লক্ষ্য করা যেতে পারে বা বলা যেতে পারে। পরে আছে তোমার 36 দাগের কোশ্চেন, সময়তান্ত্রিক গণতন্ত্র বলতে কি বোঝো? সময়তান্ত্রিক গণতন্ত্র রয়েছে এমন দুটি দেশের নাম লেখো। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপর একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে তোমার সময়তান্ত্রিক গণতন্ত্র। মানে গণতন্ত্রের দুটো ভাগ বলছিলাম, এটা হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র আর হচ্ছে সময়তান্ত্রিক গণতন্ত্র। তা প্রথমে যেটা বললাম উদারনৈতিক গণতন্ত্রের ভাগ যেগুলো বললাম, এখানে আছে তোমার সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো মূলত উদারনৈতিক গণতন্ত্রের একটা বিপরীত শাসন ব্যবস্থা, যা এটি সাম্প্রতিক বা আধুনিক কালে গড়ে উঠেছে। এরূপ শাসনতান্ত্রিক যে মতাদর্শ, যেটা মার্কস ও লেনিনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মার্ক্সবাদ অনুসারে সমাজতান্ত্রিক গণতন্ত্র বলতে সেটা কি বোঝাবে, যেটা হচ্ছে পুঁজি থেকে সাম্যবাদে উত্তরণের মধ্যবর্তী পর্যায়কে। আমি যে বলছিলাম সেই মার্ক্সবাদের যে পর্যায় স্তরগুলো যেগুলো বলছিলাম, আদিম সাম্যবাদী সমাজ, দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ, সমাজতান্ত্রিক সমাজ এবং হচ্ছে তোমার সাম্যবাদী সমাজ। সেইখানে যে পুঁজিবাদ থেকে সাম্যবাদে যখন আসবে, তোর মধ্যবর্তী পর্যায়টা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজ। সেইখানে সমাজতান্ত্রিক গণতন্ত্রটা গড়ে উঠবে। একমাত্র এইখানে সর্বহারা শ্রেণীর হাতেই সমস্ত ক্ষমতাটা থাকবে এবং সেখানে যে তারা সমাজতান্ত্রিক গণতন্ত্রের পথটাকে প্রতিষ্ঠা করবে বলে মনে করেছে এই সমাজতান্ত্রিক গণতন্ত্র মতবাদী যারা। পরে কোশ্চেন যেটা ছিল, সমাজতান্ত্রিক গণতন্ত্র রয়েছে এমন দুটি দেশের নাম হচ্ছে তোমার কিউবা এবং চীন। পরে কোশ্চেন 37 দাগে, সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল আদর্শ কি কি? সমাজতান্ত্রিক গণতন্ত্রই প্রকৃত গণতন্ত্র উক্তিটি কার? সমাজতান্ত্রিক গণতন্ত্রের মূল আদর্শ হচ্ছে সাম্য, মৈত্রী, স্বাধীনতা। আর সমাজতান্ত্রিক গণতন্ত্রের যে প্রকৃত গণতন্ত্র এই কথাটি বলেছে তোমার ভ্লাদিমির লেনিন। পরে আছে গণতন্ত্রের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। গণতন্ত্রের যে প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে জনগণের মতামতের উপর ভিত্তি করে তোমার গণতান্ত্রিক সরকারটা গঠিত হবে বা সরকার গড়ে উঠবে। 2 আছে গণসার্বভৌমতার ধারণাটি এই গণতন্ত্রেই বিদ্যমান রয়েছে। গণসার্বভৌমতা বলতে এখানে জনগণের সার্বভৌম ক্ষমতার কথা, চরম ক্ষমতার কথা বলা হয়েছে এই গণতন্ত্রে। তারপরটা যে 3 হবে, তারপর 4 হবে, গণতন্ত্রের প্রযুক্ত শাসন হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। তবে এখানে সংখ্যালঘুদের যে মতামত অস্বীকার করা হয় না। 4 দাগে যেটা আছে সেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক নাগরিক যেমন অংশগ্রহণের সুযোগ লাভ করে, তেমন এখানে হচ্ছে তোমার জনমত কার্য করার নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে এই গণতন্ত্রে। পরে আছে 39 দাগের কোশ্চেন, উদারনৈতিক গণতন্ত্র সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য। উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্রের পার্থক্যগুলো হচ্ছে এখানে দুটো দেওয়া আছে। তবে তোমাদের যদি বইয়ে যদি অন্য কোনো রকমভাবে দেওয়া থাকে সেগুলো করতে পারার কোনো অসুবিধা নেই। তবে এখানে যেটা আছে সেটা আমি বলছি। উদারনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক ও সামাজিক দিক থেকে স্বাধীনতা
প্রতিষ্ঠার কথা বলা হলেও অর্থনৈতিক স্বাধীনতাকে স্বীকার করা কিন্তু হয় না। অন্যদিকে সমাজতান্ত্রিক যে গণতন্ত্রটা আছে সেখানে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল প্রকার স্বাধীনতা বা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। মানে এইখানে উদারনীতি গণতন্ত্রে মানুষ অর্থনৈতিক স্বাধীনতা পাবে না, বাদ বাকি যা আছে রাজনৈতিক, সামাজিক স্বাধীনতা, সাম্য সবই পাবে। কিন্তু সমাজতান্ত্রিকবাদী যারা আছে তারা বলছে মানুষ বা ব্যক্তি, জনগণ সমাজতান্ত্রিক গণতন্ত্রে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল প্রকার স্বাধীনতা ও সাম্য ভোগ করতে পারে বা পারবে। দুই আছে উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক অধিকারের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। অন্যদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থায় অর্থনৈতিক অধিকারের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। এই সমাজতান্ত্রিক গণতন্ত্রটায় তোমার হচ্ছে ব্যক্তিগত মালিকানার থেকে রাষ্ট্রীয় মালিকানার উপর জোর দেওয়ার জন্য মানে অর্থনৈতিক অধিকারটার উপর বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। পরে তিনি দাগে আছে উদারনীতিক গণতন্ত্রে সম্পত্তির ব্যক্তিগত মালিকানার উপর গুরুত্ব আরোপ করা হয়, কিন্তু সমাজতান্ত্রিক গণতন্ত্রে তোমার ব্যক্তিগত মালিকানা বিলুপ্তির কথা বলা হয়েছে, মানে ব্যক্তিগত সম্পত্তি থাকবে না সমাজতান্ত্রিক গণতন্ত্রে। এখানে হচ্ছে উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা বা রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হবে। তাহলে উদারনীতিক গণতন্ত্রে ব্যক্তিগত মালিকানা আছে, সমাজতান্ত্রিক গণতন্ত্রে কোনো ব্যক্তিগত মালিকানা বা ব্যক্তিগত সম্পত্তির কোনো স্থান নেই। চল্লিশে থাকে গণতান্ত্রিক সমাজবাদ বলতে কি বোঝো? গণতান্ত্রিক সমাজবাদ বলতে এমন একটি রাজনৈতিক মতাদর্শকে বোঝায় যেখানে গণতন্ত্র এবং সমাজতন্ত্র উভয়ের অবস্থান লক্ষ্য করা যাবে। গণতান্ত্রিক সমাজবাদ মার্ক্সবাদের বিপরীত একটি মতবাদ যা শান্তিপূর্ণ পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে বা প্রতিষ্ঠায় বিশ্বাসী। মার্ক্সবাদে বলা হয় পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় বিপ্লব ও হিংসার প্রয়োজন। অন্যদিকে গণতান্ত্রিক সমাজবাদ প্রতিষ্ঠার জন্য বিপ্লব ও হিংসার প্রয়োজন নাই, শান্তিপূর্ণ উপায়ে তা প্রতিষ্ঠা করা যায়। মানে গণতান্ত্রিক সমাজবাদে মার্ক্সবাদের যে মতবাদ দিয়েছিল তার একটি বিপরীত একটা মতবাদ। দুটাতেই সমাজতন্ত্র আছে, কিন্তু একটা শান্তিপূর্ণ উপায়, এটা হচ্ছে বিপ্লব বা হিংসার উপায়। বিপ্লব বা হিংসার উপায়টা হচ্ছে তোমার মার্ক্সবাদে বলা হয়েছে। পরে কোশ্চেন 41 থাকে গণতান্ত্রিক সমাজবাদের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে গণতান্ত্রিক সমাজবাদ রাষ্ট্রের বিবর্তনের উপর জোর দিয়েছে। তার মতে বা তাঁদের মতে রাষ্ট্র হলো একটি শ্রেণী নিরপেক্ষ প্রতিষ্ঠান। গণতান্ত্রিক সমাজবাদীরা মনে করেন সমাজ পরিচালনার জন্য প্রয়োজন একটি হচ্ছে প্রতিষ্ঠান, সেটা হচ্ছে এই রাষ্ট্র। গণতান্ত্রিক সমাজবাদে হচ্ছে বিবর্তনের উপর জোর দেওয়া আছে। এইখানে শ্রেণী নিরপেক্ষ কথা বলতে যে যেখানে তোমার রাষ্ট্র থাকবে সেখানে হচ্ছে শ্রেণীর কথাটা বলা হয়েছে, মানে শ্রেণীকে প্রোটেক্ট করার জন্য তোমার রাষ্ট্র নামক যন্ত্রটা আছে। তো গণতান্ত্রিক সমাজবাদীরা বলছে যে সমাজ পরিচালনা করার জন্য একটা প্রতিষ্ঠানের প্রয়োজন, সে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে রাষ্ট্র। মানে কোনো না কোনোভাবে মার্ক্সবাদী যে চিন্তাধারা সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দুই আছে গণতান্ত্রিক সমাজবাদ ব্যক্তিগত মালিকানা কোনোভাবেই বিলোপ চায়নি, তারা চেয়েছে মিশ্র অর্থনীতির তত্ত্বটি প্রয়োগ করতে। মিশ্র অর্থব্যবস্থা বলতে যেখানে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। তো সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান এক জায়গায় কাজ করবে কিভাবে? যেমন হচ্ছে আমাদের ভারতবর্ষে আছে সরকারি স্কুল, বেসরকারি স্কুল, সরকারি স্কুলে বিনা পয়সায়, বেসরকারি স্কুলে বেতন দিয়ে পড়তে হয়। যেমন হচ্ছে হসপিটাল, নার্সিংহোম ইত্যাদিগুলো লক্ষ্য করা যায় সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে, যা হচ্ছে মিশ্র অর্থনীতির মধ্যে পড়ে। পরে 42 দায়ের কোশ্চেন গণতান্ত্রিক সমাজবাদের পক্ষে দুটি যুক্তি দাও। গণতান্ত্রিক সমাজবাদ যেহেতু পুঁজিতান্ত্রিক যে ব্যবস্থা ও সময়তান্ত্রিক যে ব্যবস্থা তার ইতিবাচক দিকগুলি এনে গ্রহণ করা হয়েছে, তাহলে এই মতবাদে পুঁজিবাদ এবং সমাজতান্ত্রিক ব্যবস্থার যে ত্রুটি যেগুলো আছে সেগুলো থেকে সম্পূর্ণ মুক্ত একটি মতবাদ। কারণ পুঁজিবাদী যারা আছে তারা বেসরকারি কথা বলবে, কিন্তু এখানে সরকারি জিনিস আছে।
সমাজতন্ত্রে যেমন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের কথা বলবে, বেসরকারি জিনিস আছে, সেইভাবে হচ্ছে সরকারি বেসরকারি জিনিসগুলো একসঙ্গে মিশ্রণে গড়ে ওঠার জন্য এখানে কোনো রকম কোনো ত্রুটি পাওয়া যায়নি। পরে আছে 2 দাগে গণতান্ত্রিক সমাজবাদ একটা হিংসা বর্জিত একটি মতবাদ। কারণ এই গণতান্ত্রিক সমাজবাদ চায় শান্তিপূর্ণ পথে ও গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার বাস্তবায়িত করতে। এখানে তোমার হচ্ছে বিপ্লবের যে জিনিসটা, মার্ক্সবাদীরা বিপ্লবের কথা বলেছিল, হিংসার কথা বলেছিল, কিন্তু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যে সরকার পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতি মানে হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণ নিজেরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে সেখান থেকে সরকার গঠন করবে এই গণতান্ত্রিক ব্যবস্থায়। এইখানে হচ্ছে কোনো হিংসার কোনো স্থান নেই বলে বলেছে তোমার হচ্ছে গণতান্ত্রিক সমাজবাদীরা। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমার যদি কোনো আরও জানা থাকে বা বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টে জানাবে। আমার তোমাদের জন্য এই কিঞ্চিত প্রয়াস।